জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তাই নিয়ে আয়োজন এখন চারদিক। সাথে আছি মাহফুজ আরেফিন। গাজায় ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় জব্দ ও মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর দক্ষিণ শাখায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে মুসলিম নেতাদের নিয়ে নতুন জোট গঠনের আহ্বান জানান নেতারা। এ সময় জামায়াত নেতারা আরও বলেন, যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে ততদিন মুসলিমদের লড়াই অব্যাহত থাকবে। সংক্ষিপ্ত সমাবেশ শেষে পল্টন এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভ মিছিল করেন জামায়াত নেতারা। মুসলিম নেতাদের যদি বিন্দুমাত্র আত্মমর্যাদাবোধ থাকে, আল্লাহর দরবারে দাঁড়াবার সেই ভয় যদি থাকে, আপনারা ওআইসির পক্ষ থেকে সকল মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে জিহাদ ঘোষণা করুন। এক সপ্তাহের ভিতরে ইসরায়েল খান ধ্বংস হয়ে যাবে। ইসরায়েলি হায়নারা সেই সমুদ্রের নিয়ম লঙ্ঘন করে ত্রাণবাহী জাহাজকে আটক করেছে, অনেক মানবাধিকার কর্মীকে আটক করেছে। এটার আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আমরা বিশ্ববাসী, বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। যতদিন ফিলিস্তিন মুক্ত না হবে ততদিন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। গাজায় চলমান ইসরায়েলি হত্যাযজ্ঞ ও সুমুদ ফ্লোটিলার ওপর ইসরায়েলি হস্তক্ষেপ এবং মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন। এর আগে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠনটি। সমাবেশে সংগঠনটির নেতারা বলেন, ক্ষুধার্ত গাজাবাসীর জন্য ত্রাণ সহায়তা দিতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হস্তক্ষেপ আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। মুসলিম উম্মার ঐক্যবদ্ধ প্রতিরোধ ছাড়া ফিলিস্তিনের স্বাধীনতা অর্জন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তারা। বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনদের জন্য সাহায্যের হাত আরও সম্প্রসারিত করার আহ্বান জানায় বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন। বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলমের সুরক্ষার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ কর্মীরা। এছাড়াও পুরো নৌবহরের নিরাপত্তায় বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে গ্রেটা থুনবার্গ সহ সব মানবাধিকার কর্মী ও সুমুদ ফ্লোটিলার সকল অ্যাক্টিভিস্টের মুক্তি, আন্তর্জাতিক ন্যায় নিশ্চিত সহ 4 দফা দাবিতে 70টি সামাজিক, মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন সমাবেশ করে। এ সময় তারা ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার দাবি জানান। বলেন, গাজায় গণহত্যা বন্ধ করতে হবে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। সমাবেশে বক্তারা ইসরায়েলকে সামরিক খাতে অর্থায়ন ও রাজনৈতিক সমর্থন বন্ধের দাবি জানান। এরপর সংসদ ভবনের সামনে থেকে র্যালি শুরু হয়ে খামারবাড়ি ঘুরে সংসদের দক্ষিণ গেটে এসে শেষ হয়। ফ্লোটিলা আমাদের মানবিক দায়বদ্ধতার প্রতীক। দখলদার শক্তি যতই বাধা দিক, আমরা ন্যায়, মানবতা ও স্বাধীনতার পক্ষে সংহতি প্রকাশ এবং লড়াই চালিয়ে যাব এবং বাংলাদেশের জনগণ ফিলিস্তিনবাসীর সাথে ছিল এবং সামনে থাকবে। আমরা চাই এই পৃথিবী হোক মানবাধিকারপূর্ণ একটি পৃথিবী এবং শান্তি এবং শৃঙ্খলার যুক্ত একটি পৃথিবী, যেই পৃথিবীতে থাকবে না কোনো হাহাকার, থাকবে না কোনো যুদ্ধ, থাকবে না কোনো বিগ্রহ। যতজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে স্বেচ্ছায় এবং নিঃশর্তভাবে মুক্তি দাবি করছি এবং পুরো বিশ্বের যারা নিরাপত্তায় এখনো ম্রিয়মাণ হয়ে আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদের মানবতা জাগিয়ে তুলুন। গাজাবাসীর জন্য সহায়তার গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরকে ইসরায়েলি বাহিনীর আটকের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা বলেন, এ ঘটনায় আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার নিন্দনীয়। মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলা ফিলিস্তিনি জনগণের প্রতি বিশ্ববাসীর সংহতির প্রতীক। তাদের দাবি, গাজায় অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। এছাড়া ইসরায়েলি বাহিনীকে বেসামরিক জনগণের জীবন, মর্যাদা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা অবিলম্বে বন্ধ করতে হবে। সমাবেশে জাকসুর ভিপি এবং জিএস এর নেতৃত্বে শিক্ষার্থীরা অংশ নেন। এবং আমাদের এই মুসলিম কিভাবে হত্যা করেছে, যেহেতু আসলে ফিলিস্তিন
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আটক মানবাধিকার কর্মীদের ইউরোপে পাঠানো শুরু করেছে তেল আবিব। প্রথমে 4 ইতালীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ফ্লোটিলায় থাকা সবশেষ জাহাজটিও গাজায় পৌঁছাতে দিল না ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় শুক্রবার সকাল 10:30 নাগাদ পোল্যান্ডের পতাকাবাহী ম্যারিনেট নামের জাহাজটি আটক করে নেতানিয়াহুর সেনারা। ইসরায়েল ম্যারিনেট জাহাজটি আটকের সময় এটি গাজা থেকে 42.5 নটিক্যাল মাইল দূরে ছিল। অন্য জাহাজগুলোর মতো এটিও ছিল আন্তর্জাতিক জলসীমায়। বুধবার রাত থেকে অস্ত্রের মুখে 44টি জাহাজই নিজেদের কবজায় নিল ইসরায়েল। এভাবেই বিশ্ব মানবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্ষুধার্ত গাজাবাসীর জন্য খাদ্য ও ত্রাণ পৌঁছে দিতে দিল না তেল আবিব। অবস্থান নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে ইসরায়েলের নৌবহরের আটক মানবাধিকার কর্মীর অনেকেই কেত জিয়ত কারাগারে রাখা হয়েছে। ফিলিস্তিনে ইসরায়েলি অবরোধ ভাঙার লক্ষ্যে এগিয়ে চলেছে জাহাজ কনসায়েন্স। জাহাজটি এরই মধ্যে ফিলিস্তিনি টাইম জোনে প্রবেশ করেছে বলে ভিডিও বার্তায় জানিয়েছে বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। একেবারেই প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা একেবারে গাজা পর্যন্ত যাব এবং কোনো বাধাই আমরা গ্রহণ করব না। এটা বলা প্রয়োজন যে সমুদ্র ফ্লোটিলার যেই নৌকাগুলি ছিল তাদের কিন্তু দায়িত্ব ছিল ত্রাণ নিয়ে যাবার। আমরা কিন্তু ত্রাণের জন্য যাচ্ছি না, ত্রাণ দেওয়ার জন্য যাচ্ছি না। আমরা একটা অবৈধ সিজকে ভাঙবো সেই উদ্দেশ্য নিয়ে যাচ্ছি। নৌবহর সুমুদ ফ্লোটিলা আটকের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল গোটা ইউরোপ। ফ্রান্স, ইতালি, স্পেন, আয়ারল্যান্ড সহ বেশ কয়েকটি দেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। ইসরায়েলি সংশ্লিষ্টতার অভিযোগে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে আন্তর্জাতিক চেইন ফ্র্যাঞ্চাইজি বিভিন্ন রেস্তোরাঁ, কফি শপ ও দোকানে। স্পেনের রাজধানী বার্সেলোনার সড়ক অবরোধ করতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। এছাড়া মাদ্রিদ শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এছাড়া তিউনিসিয়া, গ্রিস ও ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি দূতাবাস ঘেরাও করে বিক্ষোভকারীরা। এদিকে ফ্লোটিলা থেকে আটক আরোহীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে তারা। নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি। যা হবে বিচারের মাধ্যমে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য আওয়ামী লীগ নানাভাবে কাজ করছে। বিচারের মাধ্যমে সাব্যস্ত হবে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে কিনা, নির্বাচন করতে পারবে কিনা। নির্বাহী আদেশের মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হওয়া বা কার্যক্রম বাতিল হওয়া বা রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা আমরা আমাদের দলের পক্ষ থেকে নীতিগতভাবে আমরা কখনোই একমত নই। যা কিছুই হবে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়েই হতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের পদপ্রার্থী হিসেবে বাইতুল মোকাররম এলাকায় জনসংযোগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান শরীফ হাদি। এ সময় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। তবে হাদি বলেন, এটি জনসংযোগ নয়, আগামীতে ইশতেহারে কি বিষয় রাখা যায় সেই পরামর্শ নিতেই তিনি এসেছেন। দেশ রক্ষায় কাজ করতে চান এমন সবাইকে পাশে চান তিনি। এ সময় গাজায় গ্লোবাল ফ্লোটিলার প্রতি সমর্থন জানিয়ে গাজার নির্লজ্জ কর্মকাণ্ডের নিন্দা জানান উসমান শরীফ হাদি। এই একবিংশ শতাব্দীতেও গাজায় বাচ্চাদেরকে খাবারের লাইনের মধ্যে বোম্বিং করে তারপরে হত্যা করা হয়। সুতরাং বাংলাদেশের মুক্তিকামী মানুষ যেভাবে এই প্রতিরোধের সাথে ছিল এবং ইনশাল্লাহ থাকবে, আমাদের সামনে যে লড়াইটা একটা ইনসাফের বাংলাদেশ, একটা সাম্যের বাংলাদেশ, সেই লড়াই আমাদের কিছু মুখ লাগবে যারা অকুত ভয় হয়ে সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে ইনসাফের বাংলাদেশের পক্ষে কথা বলতে পারবে।
দুর্গাপূজা শেষ হলেও সাপ্তাহিক ছুটি থাকায় পর্যটকে মুখর কক্সবাজার। পর্যটকদের জন্য রয়েছে বাড়তি নিরাপত্তা। সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন মন্তোষ বেদজ্ঞ। পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের অভিযোগ আছে কিনা জানাবেন। মাহফুজ, রীতিমতো 1 অক্টোবর থেকে রীতিমতো কক্সবাজার উৎসবের নগরীতে পরিণত হয়েছে এবং গত 3 দিনে আমরা দেখছি বিপুল সংখ্যক পর্যটক এখানে সমাগম হয়েছে পর্যটকের, এবং এখন পর্যন্ত সৈকতে একেবারে উপচে পড়া ভিড় বলা যায় এবং নানা অভিযোগও আসলে এখানে রয়েছে। পর্যটকদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি, এখানে বাড়তি ভাড়ার যেমন অভিযোগ রয়েছে, তেমনি এখানে আসলে আইন শৃঙ্খলা ব্যবস্থার কথাও যদি বলি, এখানে ট্যুরিস্ট পুলিশ যারা দায়িত্বশীল রয়েছেন তাদের যে তৎপরতা সেটিও আজকের দিনে এসে কম চোখে পড়ছে। এবং তবে গত 2 দিনে কক্সবাজারের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু এই 2 দিন অতিবাহিত হয়েছে এবং গত 2 দিনে যে বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে সেটির রেশ আজকে যেহেতু কেটে গিয়েছে এবং আজকে একেবারে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, খুবই সুন্দর একটা পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছে এবং সকাল থেকে এই যে নান্দনিক একটি পরিবেশ সেটি কিন্তু পর্যটকরা উপভোগ করছেন এবং মূলত সমুদ্রের টানে যে ছুটে আসা, খানিকটা অবসর পেলেই কক্সবাজারের প্রতি মানুষের যে চিরায়ত টান, এখানে সমুদ্রের নোনা জলে জলকেলি কিংবা এখানে অপূর্ব পাহাড় প্রকৃতির যে সৌন্দর্য সেটি উপভোগের জন্য আমরা দেখি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসেন। বিশেষত কোনো ছুটিকে ঘিরে আসলে এই যে চাপ পর্যটকের সেটি তৈরি হয় এবং এখন পর্যন্ত গত 1 অক্টোবর থেকে যে চাপটি শুরু হয়েছে সেটি আমরা এখনো দেখছি এবং হোটেল মালিকদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে গত 3 দিন ধরে আসলে এখানে প্রায় 100% কক্ষই বুকিং রয়েছে। এই যে পর্যটকের সমাগম, এটির কারণে হোটেল ব্যবসায়ী ছাড়াও এখানে পর্যটন নির্ভর যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, বিশেষত এখানে মিয়ানমারের যেসব পণ্য আসে কিংবা এখানকার উৎপাদিত যেসব শুটকি রয়েছে সেই শুটকির চাহিদাও কিন্তু পর্যটকদের মাঝে ব্যাপক রয়েছে। এই যে পণ্যগুলো, পর্যটন নির্ভর পণ্যগুলো কিংবা এখানকার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো, এটির কারণে কিন্তু পর্যটকদের সমাগমের কারণে কিন্তু এটি বেশ চাঙ্গা রয়েছে এবং পর্যটকদের মাঝে যেমন আনন্দ স্বস্তি আছে, এখানকার যারা ব্যবসায়ের সাথে জড়িত, পর্যটন এখানে ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িত, তাদের মাঝেও কিন্তু বেশ স্বস্তি। আগামীকাল ছুটির দিনে কক্সবাজারে বেড়েছে পর্যটকের ভিড়, সে খবর জানাচ্ছিলেন মন্তোষ বেদজ্ঞ। অন্যদিকে পূজার ছুটিতে রাঙামাটি ও বান্দরবানের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় বেড়েছে পর্যটকদের। আবাসিক হোটেল ও রিসোর্ট ও কটেজে শতভাগ বুকিং রয়েছে। এই নিয়ে আরও জানাতে রাঙামাটি থেকে জুয়েল রানা ও বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন রিজভি রাহাত। শুরুতেই যেতে চাই জুয়েলের কাছে। জুয়েল, পূজার ছুটিতে রাঙামাটিতে পর্যটকদের সমাগম কেমন জানাবেন? যেমনটা বলছিলেন মাহফুজ, আপনি জানেন যে সারা বছরই পর্যটকে মুখর থাকে মূলত এই পর্যটন শহর রাঙামাটিতে। বিশেষ করে ছুটির দিনগুলোতে পর্যটকদের উপস্থিতি থাকে কয়েক গুণ। এর মধ্যে যখন টানা ছুটি শুরু হয় তখন আরও সেটি আসলে বলা যায় যে আগের চেয়েও অনেক বেশি পরিমাণে পর্যটকদের উপস্থিতি হয়। আমরা জানি যে গত 26শে সেপ্টেম্বর থেকে মূলত রাঙামাটিতে পর্যটকদের উপস্থিতি ধীরে ধীরে বাড়তে শুরু করে। এরই মধ্যে গত এই যে 1 তারিখ থেকে অক্টোবরের 1 অক্টোবর থেকে 4 দিনের যে টানা ছুটিটি রয়েছে সেখানে আসলে রাঙামাটির যে আবাসিক হোটেল রিসোর্টগুলো রয়েছে সেখানে শতভাগ বুকিং রয়েছে। আপনি জানেন যে রাঙামাটিতে 55টি হোটেল রয়েছে, আবাসিক হোটেল, এবং 17টি ইকো রিসোর্ট রয়েছে। একই সঙ্গে এখানে যে রাঙামাটির যে সবচেয়ে বড় যে পর্যটন হলিডে কমপ্লেক্স সেখানেও আসলে শতভাগ বুকিং রয়েছে। আমরা এর সঙ্গে কথা বলেছিলাম যে ব্যবসায়ীদের সঙ্গে, তারা এখন এই যে পর্যটকদের ব্যাপক উপস্থিতির কারণে তাদের ব্যবসা বেশ চাঙ্গা হয়ে উঠেছে বলে তারা জানিয়েছেন। একই সঙ্গে আপনি জানেন যে রাঙামাটি, যে কাপ্তাই এবং সাজেক, এই 3টি প্রধান পর্যটন কেন্দ্র যেহেতু রয়েছে রাঙামাটিতে, সাজেকে আসলে খাগড়াছড়ি পরিস্থিতি নিয়ে কিছুটা ঝামেলা তৈরি হয়, সেখানে আসলে পর্যটকদের উপস্থিতি কমে গিয়েছিল। গতকাল থেকে আসলে স্বাভাবিক হয় সেখানেও পর্যটকদের উপস্থিতি বাড়ছে। একটু বলে রাখি, রাঙামাটি শহর এবং কাপ্তাই, রাঙামাটি শহর থেকে কাপ্তাই সড়কে যেটি আসামবস্তি রোড রয়েছে সেখানে রাঙামাটির এই পর্যটন সেতু এলাকা, পলয়েল পার্ক, আরণ্যক, সুবলং ঝর্ণা এবং যে রাজবন বিহার রয়েছে, এর আশেপাশে যে এলাকাগুলো রয়েছে মূলত পর্যটকদের সেখানেই পদচারণা বেশি। আপনি জানেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় যে কৃত্রিম জলাধার রয়েছে কাপ্তাই হ্রদ, সেই পর্যটকদের কাছে সেটি আসলে অন্যতম আকর্ষণ। মূলত রাঙামাটি শহরের যে কোনো প্রান্ত থেকে এই যে
এই হ্রদে নেমে যাওয়া যার সুযোগ রয়েছে, সেখানে আসলে পর্যটকরা তাদের সারাদিন ঘুরে এসে মূলত শেষ বিকেলে এসে এই পর্যটন সেতু এলাকায় তারা ভ্রমণে আসেন। যেহেতু পর্যটন সেতুটি গত 30শে জুলাই থেকে ডুবে রয়েছে, সেখানে আসলে এই মুহূর্তে প্রবেশের সুযোগ নেই, কর্তৃপক্ষ বন্ধ করে রেখেছেন। সব মিলিয়ে এই ছিল রাঙামাটির ক্ষেত্রে আমার কাছে সবশেষ। রাঙামাটির পর্যটনের খবর জানছিলাম, এবারে যেতে চাই বান্দরবন। সেখানে রয়েছে সহকর্মী রিজভি রাহাত। রিজভি, পর্যটকদের নিরাপত্তায় ব্যবস্থা প্রশাসন থেকে কোনো বাড়তি ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন। মাহফুজ, এই যেখানে অশান্ত পাহাড় খাগড়াছড়িতে কিন্তু একটি সংঘর্ষের ঘটনা ঘটে, সেখানে শান্ত পাহাড় কিন্তু পাহাড়ি জেলা বান্দরবান। তো মূলত আসলে এই খাগড়াছড়ির ঘটনার জের ধরে কিন্তু বান্দরবান পার্বত্য জেলায় কিন্তু পর্যটকের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে। আপনাকে জানিয়ে রাখি, টানা 3 দিন টানা সাপ্তাহিক ছুটি এবং পেয়েছি হাজার হাজার পর্যটক কিন্তু বিভিন্ন পর্যটন কেন্দ্রে তারা ঘুরে বেড়াচ্ছে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে। তো মূলত এখানে যে 400টি পর্যটকবাহী বাস গাড়ি রয়েছে, সেগুলো কিন্তু পর্যটকদেরকে নিয়ে কিন্তু বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে গেছে। ইতিমধ্যে 1 অক্টোবর থেকে কিন্তু চিকাডন পর্যটন গত 3 বছর বন্ধ থাকার পর কিন্তু খুলে দেওয়া হয়েছে। মূলত বাইকারদের জন্য কিন্তু পছন্দের একটি জায়গা হলো চিকাডন। তো আমরা যেমনটি দেখতে পেয়েছি, শহরগুলোতে কিন্তু শতভাগ হোটেল বুকিং করেছে পর্যটকরা। তো মূলত টানা 3 দিন ছুটি থাকা, টানা সাপ্তাহিক ছুটিতে কিন্তু টানা 3 দিনের মধ্যে কিন্তু পর্যটকের ভরপুর পাহাড়ি কন্যা বান্দরবানে। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন এবং টুরিস্ট প্রশাসনের পক্ষ থেকে কিন্তু পর্যটকের জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে আমরা যেমনটি জানতে পেরেছি, কিন্তু চিকাডন পর্যটন স্পটটি খুলে দেওয়ার কারণেই কিন্তু পর্যটকরা কিন্তু সেখানে ছুটে যাচ্ছেন। মূলত শত শত পর্যটক কিন্তু চিকাডনে অবস্থান করছেন। মূলত যে 400টি পর্যটকবাহী গাড়ি রয়েছে বা এই বান্দরবানে, মূলত একটি গাড়িও কিন্তু এখন নেই। তারা পর্যটকদেরকে নিয়ে কিন্তু বিভিন্ন পর্যটন কেন্দ্রে ছুটে গেছেন। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফিট উপরে নীলাচল পর্যটন কেন্দ্রে, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এখানে প্রায় 3000 পর্যটক কিন্তু এই পর্যটন স্পটটিতে রয়েছে। তো যদি বলে রাখি, গত 6 মাসের বা 1 বছরের তুলনায় কিন্তু টানা 3 দিন কিন্তু আজ পাহাড়ে ভরপুর রেকর্ড পরিমাণ পর্যটক কিন্তু পাহাড়ি জেলা বান্দরবান এসেছে। তো আমরা যেমনটি পর্যটকদের কিন্তু যে ইকো রিসোর্ট রয়েছে, ইকো রিসোর্টটি তারা পছন্দ করেন। তো বান্দরবানের যেসব ইকো রিসোর্ট গুলো রয়েছে, সেসব ইকো রিসোর্ট গুলো কিন্তু বুকিং রয়েছে। মূলত পর্যটকরা পাহাড়ি জেলা খাগড়াছড়িতে যেসব পর্যটকরা ঘুরতে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, যার কারণে ওখানে না গিয়ে কিন্তু সরাসরি বান্দরবানে পর্যটকরা আসছেন বলে আমরা জানতে পেরেছি। তো মূলত পর্যটক বাহী যানগুলো পর্যটকদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর পুলিশের পক্ষ থেকে কিন্তু প্রতিটি পর্যটন কেন্দ্রে কিন্তু নিরাপত্তা তারা দায়িত্ব রয়েছে। তো যেসব দুর্গম এলাকার পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, সেখানে কিন্তু সেনাবাহিনীর টহলও জোরদার করা হয়েছে। তো চিকাডন পর্যটন স্পটটি খুলে দেওয়ার পর থেকে কিন্তু শত শত বাইকার এবং পর্যটকরা কিন্তু চিকাডনে অবস্থান করছেন। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবানে ইতিমধ্যে কিন্তু শতভাগ হোটেল মোটেল রিসোর্টগুলো বুকিং হওয়ার কারণে কিন্তু ব্যবসায়ীদের মধ্যে একটি স্বস্তি কাজ করছে। তো যেখানে অশান্ত খাগড়াছড়ি, সেখানে শান্তি শহর বান্দরবানে কিন্তু পর্যটকরা বেছে নিয়েছেন। মূলত গত 6 মাসে পর্যটকদের কিন্তু স্বস্তির পর্যটক বান্দরবানে গমন করে, যার কারণে দীর্ঘদিন পর পর্যটক আসাতে খুশি এখানকার স্থানীয় বাসিন্দারা। মূলত 3 বছর পর কিন্তু চিকাডন পর্যটন স্পটটি খুলে দেওয়ার পর থেকে কিন্তু আজ থেকে পর্যটকরা সেখানে আসছেন, সেখানে খুশি হচ্ছেন। ইতিমধ্যে ব্যবসা করতে পেরে কিন্তু সেখানে যে ক্ষুদ্র ব্যবসায়ী বা ব্যবসায়ী রয়েছেন, তারা স্বস্তি প্রকাশ করেছেন। রাঙামাটি বান্দরবন থেকে পর্যটন খাতের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা নারী ও শিশু সহ 38 জনকে উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে 2 পাচারকারীকে। দুপুরে কোস্টগার্ডের চট্টগ্রাম পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেন। জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের গহীন পাহাড়ে অভিযান চালায় কোস্টগার্ড ও নৌবাহিনী। এ সময় কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পাহাড়ি এলাকায় গড়ে তোলা আস্তানা থেকে 18 নারী, 12 পুরুষ ও 8 শিশুকে উদ্ধার করা হয়। একই সাথে আটক করা হয় 2 পাচারকারীকে। পরে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। ভুক্তভোগীরা জানান, মুক্তিপণ আদায় ও সমুদ্রপথে পাচারের উদ্দেশ্যে তাদের পাহাড়ে আটকে রেখে নির্যাতন করে আসছিল পাচারকারীরা।
আগামী এক সপ্তাহে কখনো কখনো মাঝারি অথবা ভারী বৃষ্টি হতে পারে, তবে টানা বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা। সকালে আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে আবহাওয়াবিদ বলেন, গেল এক সপ্তাহে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ফেনী। এছাড়া সমুদ্রের ৩ নম্বর বিপদ সংকেত বহাল থাকবে বলেও জানান তিনি। উত্তর বঙ্গোপসাগরে একটা ৩ নম্বর সতর্কবার্তা ছিল, সেটা আজকেও থাকবে এবং আগামীকালকে তোলার সম্ভাবনা রয়েছে। আজকে বিকেলেও যদি আবহাওয়া ভালো থাকে সেটা আবহাওয়ার উপর নির্ভর করে। প্রতি বছরই অক্টোবরের মাঝামাঝি দিকে বিদে হয় এবং এই বিদে হওয়ার আগে একটা অ্যাবনর্মাল ওয়েদার দেয় এবং সে কারণে বৃষ্টিপাতটা আগামী 7 থেকে 10 দিন যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বিশেষ করে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ছুটির দিনে কাঁচা বাজারে চড়া দামের চাপ রয়েছে। রাজধানীর বিভিন্ন বাজারে সবজি ও মাছের দাম বাড়তি। রাজধানীর কাঁচা বাজার ঘুরে দেখা গেছে মরিচের কেজি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকায়, গোল বেগুন 200 টাকায়, পেঁপে, লাউ, ঢেঁড়স আর পটল বাদে কোনো সবজি 60 টাকার নিচে নেই। বিক্রেতাদের দাবি, সরবরাহ কম আর অসময়ের বৃষ্টিতে সবজির বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। গরুর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও মাছের বাজারে রয়েছে উত্তাপ। ইলিশের দাম কেজি প্রতি 2500 থেকে 2700 টাকা, অন্য মাছেও বেড়েছে গড়ে 150 থেকে 200 টাকা করে। বৃষ্টি হলে পরে এর দাম ডাবল। কালকে উনিছে, গত 2 দিন আগে উনিছে 180 টাকা, 160 টাকা এরকম ছিল, আজকের ডাবল দাম। দাম বাড়ার কারণ হলো মরিচের আমদানি হলো অনেক কম। প্রথমত ইন্ডিয়ান বন্ধ, বর্ডার বন্ধ, ইন্ডিয়া থেকে মরিচ আসছে। দ্বিতীয়ত বাংলাদেশে মরিচের আমদানি কম। সবজির বাজার তো আপনার 120 টাকা, 130 টাকার নিচে কোনো সবজি নাই, 150 টাকা। সব জিনিসের দাম বেশি, কাজে আমরা যারা সাধারণ মানুষ এবং নিম্ন আয়ের মানুষ বা মধ্যবিত্ত যারা আছে তাদেরও অবস্থা অনেক খারাপ। সারা দেশের বাজারে হঠাৎই বাড়তে শুরু করেছে কাঁচামরিচের দাম। টানা কয়েক সপ্তাহ ধরেই সরবরাহ কম থাকায় ঊর্ধ্বমুখী সব ধরনের সবজির দাম। এদিকে কাল থেকে 22 দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রিতে। এর প্রভাবে দাম বেড়েছে ইলিশের। ছুটির দিনে চট্টগ্রামের বাজারে কাঁচামরিচের দামে আগুন। বিক্রি হচ্ছে কেজি 350 থেকে 400 টাকায়। এছাড়া পূজা উপলক্ষে বেড়ে যাওয়া অনেক সবজির দাম এখনও চড়া। এদিকে কয়েকদিনের অতিবৃষ্টিতে সরবরাহ কমায় বগুড়ার বাজারে কাঁচামরিচের সহ সবজির দাম অনেকটাই বেড়েছে। কাঁচামরিচের কেজি 100 টাকা বেড়ে দাঁড়িয়েছে 280 টাকায়। এছাড়া মেহেরপুরে অগ্রিম শীতকালীন সবজি থাকলেও দাম আকাশ ছোঁয়া। গত কয়েকদিনের ব্যবধানে প্রতি কেজি সবজির দাম বেড়েছে 10 থেকে 30 টাকা। আর সরবরাহ কমায় রাজশাহীর বাজারে সবজির দাম বাড়ায় সিন্ডিকেট করে দাম বৃদ্ধির অভিযোগ ক্রেতাদের। এদিকে কাল থেকে 22 দিনের নিষেধাজ্ঞা শুরু হওয়ায় ইলিশের দামে প্রভাব পড়েছে সিলেট, সৈয়দপুর সহ দেশের বিভিন্ন বাজারে। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 3000 থেকে 3200 টাকা কেজি দরে। তবে পূজার ছুটি সহ নানা কারণে ক্রেতা কম থাকায় কিছুটা কম দামে বিক্রি হচ্ছে অন্যান্য মাছ। বেগুন কিনলাম 100 টাকা কেজি, পটল 60 টাকা কেজি যাচ্ছে, মানে 50-60 টাকার উপরে সব সবজির দাম। আর 1 মাস পর শীত আসবে, শীতকালীন ধরেন কপি উঠবে, সিম উঠবে, বেগুন উঠবে, তখন ধরেন একবারে সীমিত দাম হবে। এখন সরবরাহ কম, এই জন্য দাম বাড়বে। বলছি ভাই, এটা কেনার মতো না, যে অবস্থা আমরা মধ্যবিত্ত লেগে বিশেষ করি খাওয়া মুশকিল করে দিয়েছি, রিস্ক ভুলে যাই না কোনো কাজ। বড় নিজের দাম বাড়ছে, কেজি 1 কেজি মাঝে 100-150 টাকা বাড়ছে, আর ছুটি নিজের দাম কমছে। গাজীপুরের তুরাগ নদে বিজয়া দশমীতে নৌকা ডুবির সময় নিখোঁজ 2 শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। সকালে কালিয়াকৈরের চাপাইর ব্রিজের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস জানান, বৃহস্পতিবার বিকেলে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় হিজলতলি এলাকার একটি নৌকা ডুবে যায়। এ সময় বেশিরভাগ লোকজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও নিখোঁজ হয় 4 বছরের অঙ্কিতা ও 9 বছরের তন্ময়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। পরে উদ্ধার করা হয় অঙ্কিতার মরদেহ। নিখোঁজ তন্ময়ের খোঁজে অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতির সময় 5 জনকে আটক করেছে পুলিশ। এ সময় প্রাইভেট কার সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায় বৃহস্পতিবার দুপুরের দিকে ধামরাইয়ের বাথুলি এলাকায় ঢাকা আরিচা মহাসড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় হাতুড়ি, চাকু ও রডসহ প্রাইভেট কারে থাকা 5 জনকে আটক করা হয়। গ্রেপ্তার 5 জনকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন ধরে ঢাকা আরিচা মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও অপহরণ সহ বিভিন্ন অপরাধে জড়িত। এর আগেও তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ভারতের মধ্যপ্রদেশে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দিতে গিয়ে 10 শিশুসহ 13 জনের মৃত্যু হয়েছে। দুটি আলাদা দুর্ঘটনায় এই মর্মান্তিক হতাহতের ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিজয়া দশমীতে উজান এলাকায় একটি পিকআপ ভ্যানে করে প্রতিমা নিয়ে যাচ্ছিলেন ভক্তরা। এ সময় একটি ছোট ছেলে ভুলবশত গাড়ির ইঞ্জিন চালু করে ফেললে সেটি রেলিংয়ে ধাক্কা খেয়ে 12 শিশুসহ চম্বল নদীতে পড়ে যায়। পানিতে ডুবে প্রাণ হারায় 2 শিশু। অন্যদিকে মধ্যপ্রদেশের পান্দানা এলাকায় আরেকটি দুর্ঘটনায় মারা গেছে অন্তত 11 জন। গ্রামবাসীর প্রায় 25 জনের একটি দল বিসর্জনের পথে যাওয়ার পথে ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায় অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ট্রাক্টরটি উল্টে যায়। যুক্তরাজ্যের ম্যানচেস্টারের একটি ইহুদি উপাসনালয়ের বাইরে থাকা মানুষের ভিড়ে গাড়ি তুলে দিয়ে চালানো ছুরিকাঘাতে অন্তত 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 3 জন। পুলিশ জানিয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 9টার দিকে সন্ত্রাসী দ্বারা এই হামলার ঘটনা ঘটেছে। পরে সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। এতে করে 35 বছর বয়সী এক সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন। তার নাম জিহাদ আল শামি। তিনি সিরিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তবে পুলিশের সন্ত্রাস দমন রেকর্ডে তার নাম পাওয়া যায়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট আরও 3 সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য বলছে একটি গাড়ি নিয়ে ইহুদিদের উৎসবের ভিড়ে তুলে দিয়ে হামলাকারী ছুরিকাঘাত শুরু করলে এই হতাহতের ঘটনা ঘটে। এই হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ইহুদিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। পাকিস্তানের আজাদ কাশ্মীরে সোমবার থেকে চলমান সহিংস বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 8 জনে, নিশ্চিত করেছে ইসলামাবাদ। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে অঞ্চলটিতে মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রেখেছে প্রশাসন। এমনকি স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বিক্ষোভের খবর প্রচার থেকে বিরত থাকতেও সতর্ক করা হয়েছে। পাকিস্তানি টিভির তথ্যে অস্থিরতার কারণে শিক্ষা প্রতিষ্ঠান, পরিবহন ব্যবস্থা ও অফিস আদালত বন্ধ রয়েছে জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স নিরাপত্তা সূত্রে জানিয়েছে নিহতদের মধ্যে পুলিশ সদস্য 3 জন, 5 জন বেসামরিক নাগরিক। সংকট নিরসনে জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মুসলিম অধ্যুষিত অঞ্চলটিতে স্থানীয়দের অধিকার নিয়ে কাজ করা আওয়ামী অ্যাকশন কমিটির নেতৃত্বে গেল সপ্তাহে শুরু হয় এই বিক্ষোভ। উন্নত শিক্ষা ও স্বাস্থ্যসেবার দাবিতে বিক্ষোভে নামে মরক্কোর জেনজিরা। প্রথমে অনলাইনে জেনজির 212 নামে তারা আন্দোলন শুরু করে। টিকটক, ইনস্টাগ্রাম ও বিভিন্ন গেমিং অ্যাপে শুরু করা এই আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা দেশে। রাস্তায় নেমে আসে ছাত্র জনতা। গেল বুধবার রাতে নিরাপত্তা বাহিনীর একটি স্টেশনে হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করার চেষ্টা করে একদল বিক্ষোভকারী। এই সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। এতে প্রাণ হারান 1 জন। এরপরই আন্দোলন রূপ নেয় সহিংসতায়। দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। আগুন ধরিয়ে দেয়া হয় বেশ কয়েকটি যানবাহনে। সাময়িক বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে জার্মানির মিউনিখ বিমানবন্দর। জার্মানির আকাশসীমায় সন্দেহজনক ড্রোন উড়তে দেখা যাওয়ায় মিউনিখ বিমানবন্দরের 17টি ফ্লাইট বাতিল করা হয়। এতে ভোগান্তিতে পড়ে প্রায় 3000 যাত্রী। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমে ফ্লাইটগুলো স্থগিত করে জার্মান এয়ার কন্ট্রোলার অফিসাররা। পরে বেশ কয়েকটি ড্রোন উড়তে দেখায় ফ্লাইটগুলো বাতিল করা হয়। পাশাপাশি বিমানবন্দরটিও সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এতে আগে আকাশে সন্দেহজনক ড্রোন উঠতে দেখায় গেল সপ্তাহের ইউরোপের আরেক 2 দেশ ডেনমার্ক ও নরওয়ের বিমানবন্দরগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
প্রস্তাবিত বাজেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয় ফ্রান্সের ট্রেড ইউনিয়নগুলো। এর জেরে গেল বৃহস্পতিবার বন্ধ ছিল প্যারিসের আইকনিক আইফেল টাওয়ার। এ সময় টাওয়ারটি পরিদর্শনে এসে ফিরে যান পর্যটকেরা। দর্শনার্থীরা বলেন, এটি বন্ধের বিষয়ে কোনো নোটিশ দেওয়া হয়নি। আন্দোলনের মুখে নিরাপত্তা ঝুঁকিতে আইফেল টাওয়ার বন্ধ রাখার কথা জানায় কর্তৃপক্ষ, যদিও টাওয়ারের নিচের প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত ছিল। আগামী বাজেটে ব্যয় হ্রাসের পরিকল্পনার বিরুদ্ধে ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ করে কয়েক হাজার মানুষ। এ সময় সম্পদশালীদের উপর উচ্চ হারে কর আরোপের দাবি জানায় বিক্ষোভকারীরা। $1968 সালের গণহত্যার বছর পূর্তি উপলক্ষে মেক্সিকো সিটিতে বিক্ষোভে নামে হাজার হাজার মানুষ। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা। দেশটির প্রবীণ সমাজের অনেকে 68 ব্যানার নামে মিছিল করে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে। এক পর্যায়ে শান্তিপূর্ণ সমাবেশ রূপ নেয় সহিংসতায়। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বেশ কয়েকটি গাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে। 1968 সালের 2 অক্টোবর নিরাপত্তা বাহিনীর গুলিতে শিক্ষার্থী সহ প্রাণ হারায় 3 শতাধিক মানুষ, যা মেক্সিকান রাজনীতির কালো অধ্যায় হয়ে আছে। ইন্দোনেশিয়ার ইস্ট জাভা প্রদেশে স্কুল ভবন ধসে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 9 জনে। জীবিতদের উদ্ধারের চেষ্টায় শুক্রবারও চলেছে অভিযান, যদিও বৃহস্পতিবার পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে কেউ জীবিত আছে বলে আভাস পায়নি উদ্ধারকারীরা। সিদোয়ার্জ শহরে সোমবার বিকেলে ভবনটি ধসে পড়ার সময় সেখানে উপস্থিত ছিল কয়েকশো শিক্ষার্থী। ধ্বংসস্তূপে আটকা পড়ে অর্ধেক শতাধিক, যাদের বেশিরভাগেরই বয়স 13 থেকে 19 বছর। এদের মধ্যে জীবিত উদ্ধার হয়েছে মাত্র 14 জন, জানিয়েছে প্রশাসন। আইসিসির সদস্যপদ স্থগিতের সপ্তাহ না পেরোতেই নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন। ক্রিকেটের ভবিষ্যৎ রক্ষার জন্য এই আইনগত পদক্ষেপ নিয়েছে তারা। ইউএসএসসির দাবি, 2019 সালে আমেরিকান ক্রিকেট এন্টারপ্রাইজের সঙ্গে করা 50 বছরের চুক্তি ছিল একপেশে ও ক্ষতিকর, যা আর্থিক সংকটের মূল কারণ। চুক্তি বাতিল করায় এসিই আইনি ব্যবস্থা নিয়েছে। এসিই ও ইউএসএসসির সাথে করা তাদের চুক্তি ভঙ্গ করায় এই পদক্ষেপ নেয় আমেরিকান ক্রিকেট বোর্ড। তাদের মতে এই দেউলিয়া পদক্ষেপের মাধ্যমে অতীতে করা অর্থনৈতিক চুক্তি এবং আর্থিক সমস্যাগুলি সমাধান ও দীর্ঘমেয়াদী পুনর্গঠনও সম্ভব হবে। বিশেষ করে 2028 সালের লস অ্যাঞ্জেলসে অলিম্পিকের আগে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘ 14 বছর পর আবারও ভারত সফরে আসছেন মেসি। আগামী ডিসেম্বরে 3 দিনের সফরে ভারতের কয়েকটি শহরে ভ্রমণ করবেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি নিজেই তার ভারত সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। 14 বছর আগে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে খেলে গিয়েছিলেন মেসি। এবারও সেখান থেকেই শুরু হবে তার ভারত সফর। 3 ডিসেম্বর কলকাতায় পা রাখার মধ্য দিয়ে শুরু হবে মেসির ভারত সফর। কলকাতা ছাড়াও মুম্বাই ও নয়াদিল্লিতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মেসি। এই সফরে আরও একটি শহরে যাবেন LM10, সেই কথাও লিখেছেন সেই পোস্টে। ভারতীয় গণমাধ্যমের দাবি, চতুর্থ শহর হিসেবে মেসি যাবেন আহমেদাবাদে। গুঞ্জন রয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন এই আর্জেন্টাইন সুপারস্টার। আগামী 10 অক্টোবর বিশ্বকাপ বাছাই ম্যাচে লুক্সেমবার্গের মুখোমুখি হবে জার্মানি। এর 3 দিন পর তারা খেলবে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে। 2 ম্যাচের জন্য বৃহস্পতিবার 24 সদস্যের দল ঘোষণা করেছেন নাগেলসমান। গত মাসে প্রথম দেখায় এই নর্দার্ন আয়ারল্যান্ডসকে 3-1 গোলে হারিয়ে 3 ম্যাচের হারের পর জয়ের পথে ফেরে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বাছাইয়ে 2 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে এই গ্রুপের তৃতীয় স্থানে আছে জার্মানি। তাদের সমান পয়েন্ট নিয়ে 2-এ নর্দার্ন আয়ারল্যান্ড, আর দুটিতেই জিতে 6 পয়েন্ট নিয়ে শীর্ষে স্লোভাকিয়া। সরাসরি মূল পর্বের টিকিট পেতে পরের ম্যাচগুলোয় জয়ের বিকল্প নেই জার্মানদের সামনে। চোটের কারণে এবার
রিয়াল মাদ্রিদ সেন্টার ব্যাক অ্যান্টোনিও রুডিগার ও বায়ার্ন মিউনিখের উইঙ্গার জামাল মুসিয়ালাকে পাবে না জার্মানি। তবে বরুশিয়ার ডর্টমুন্ডের সেন্টার ব্যাক নিকো স্লটারবেক ফিরেছেন দলে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।